শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে রিসোর্স টিচার অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা রায়, রিসোর্স টিচার বিজ্ঞান, সেসিপ, রোকেয়া বেগম বিদ্যানিকেতন, মুকসেদপুর, গোপালগঞ্জ। তো আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় নিয়ে কথা বলবো। আমার সপ্তম অধ্যায়ের শিরোনাম হচ্ছে পৃথিবী ও মহাকর্ষ। আমি সেটা বোর্ডে লিখে রাখছি, পৃথিবী ও মহাকর্ষ। তো এই মহাকর্ষ ব্যাপারটা আসলে অনেক বড় একটা বিষয়। এটা তোমাদের ক্লাস 8-এর যতটুকু সিলেবাস এর মধ্যে শেষ করাটা একটু কঠিন হয়ে যায়। তারপরেও বলি, এই অধ্যায়টা এতটাই ইম্পর্টেন্ট যে পরবর্তীতে 9, 10 এবং ইন্টারমিডিয়েটে যে তোমাদের এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এখন ভালো করে না বুঝতে পারো, পরবর্তীতে এই ক্লাসগুলো করতে খুব সমস্যায় পড়বা। তো আমি আজকে এই অধ্যায়ের যে মেইন টপিকগুলা সেইগুলা লিখে রাখছি, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, এখানে আমি আলোচনা করব মহাকর্ষ কি, মহাকর্ষের সূত্র, অভিকর্ষ, অভিকর্ষ ত্বরণ এবং অভিকর্ষ ত্বরণের যে পরিবর্তন হয়, কি কি কারণে অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হয়, আর একটা হচ্ছে ভর ও ওজন। তো প্রথমেই আমরা মহাকর্ষটা কি এই সম্পর্কে জানবো। তোমরা একটা জিনিস হয়তো খেয়াল করিছো যে একটা আমরা গাছের থেকে কোনো একটা ফল বা যে কোনো জিনিস মাটিতে পড়ে, হ্যাঁ, যে কোনো জিনিস, একটা এই টেবিলের থেকে যদি আমি কলমটা ফেলে দিই সেটাও মাটিতে পড়বে। এই যে সব কিছু মাটিতে পড়ে, এর একটা কারণ থাকে। এটা হচ্ছে একটা আকর্ষণের কারণে এটা হয়, ঠিক আছে? এই যে আকর্ষণটা, পৃথিবী তার নিজের দিকে যে বস্তুগুলোকে টানে, এই যে আকর্ষণটা, এটা হচ্ছে মহাকর্ষ। তো আমরা এইভাবে যদি সংজ্ঞায়িত করি যে মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই যে আকর্ষণ, দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ। ঠিক একইভাবে যদি আমরা অভিকর্ষের সংজ্ঞাটা দেই, তো এইভাবে আমরা বলতে পারি যে দুটি বস্তুর মধ্যে, মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে আকর্ষণ হয়। এই আকর্ষণের দুটো বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয় এবং পৃথিবী যদি অন্য যে কোনো বস্তুকে আকর্ষণ করে, তখন সেই ক্ষেত্রে সেটা হবে অভিকর্ষ। এখন কথা আছে, আমরা যখন মহাকর্ষের কথা বলবো, মহাকর্ষের ক্ষেত্রে তোমার পৃথিবী সহ যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ হতে পারে। আর অভিকর্ষ যখন বলবো, তখন আমাদের অবশ্যই পৃথিবী থাকতে হবে। পৃথিবী যদি না থাকে, পৃথিবীর সাথে যে কোনো বস্তুর আকর্ষণ, পৃথিবীর সাথে গাছ থেকে ফল পড়ার আকর্ষণ হতে পারে। তারপরে পৃথিবীর সাথে তোমার কি বলা যায়, পৃথিবীর সাথে তোমার গাছ থেকে পাতা পড়া, বা যে পৃথিবী, মূলত পৃথিবী বস্তুটা থাকতে হবে। আর মহাকর্ষের ভিতরে যে কোনো বস্তুর মধ্যে, যে কোনো দুইটা বস্তুর মধ্যে, সেটা পৃথিবী সহ হতে পারে, পৃথিবী ছাড়াও হতে পারে। যেমন ধরো, চাঁদ এবং সূর্যের মধ্যে যে আকর্ষণটা, সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ। তো আমরা এটা বলতে পারি যে সকল মহাকর্ষই অভিকর্ষ না, কিন্তু সকল অভিকর্ষই মহাকর্ষ। আমি আরেকবার বলি, সেটা হচ্ছে সকল মহাকর্ষই অভিকর্ষ না, কিন্তু সকল অভিকর্ষই মহাকর্ষ। কারণ হচ্ছে সকল অভিকর্ষের মধ্যে পৃথিবী থাকবে এবং পৃথিবীর মধ্যে যে বস্তুর আকর্ষণ হোক না কেন, সেটা মহাকর্ষের মধ্যে পড়বে। কিন্তু মহাকর্ষের ভিতর যেমন চাঁদ সূর্যের যে আকর্ষণটা, সেটা কিন্তু অভিকর্ষ হবে না, কারণ অভিকর্ষের ক্ষেত্রে শুধুমাত্র পৃথিবী লাগবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মহাকর্ষ আর অভিকর্ষ। এখন আমরা যে মূল আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ সূত্র। এখন আমি বলি, মহাকর্ষ সূত্রের ক্ষেত্রে গেলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে, এখন আমরা জানবো আচ্ছা, তার আগে আমি একটু বলি, এই মহাকর্ষের ইংরেজিটা হচ্ছে গ্রাভিটেশন, ঠিক আছে? ল অফ গ্রাভিটেশন সম্পর্কে আমরা এখন জানবো। ধরো, আমি যদি এইভাবে চিহ্নিত করি, এইখানে একটা বস্তু আছে, এই যে এইটা হচ্ছে তার কেন্দ্র, আর এইখানে একটা বস্তু দিলাম, দ্বিতীয় আর একটা বস্তু দিলাম, এটা হচ্ছে কেন্দ্র। এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমি এটা গোল দিলাম কেন? এখানে তো আমি অন্য যে কোনো একটা আকার দিতে পারতাম, তাই না? এই গোলটা দেওয়ার পিছনে একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে, প্রত্যেকটা বস্তুর একটা কেন্দ্র থাকে, ঠিক আছে? এই কেন্দ্রটার নাম হচ্ছে ভর কেন্দ্র। এই ভর কেন্দ্রের মধ্যে বস্তুর, এই কেন্দ্রের মধ্যে বস্তুর ভর কেন্দ্রটা নিহিত আছে। এই কারণে আমরা এটাকে গোল দ্বারা চিহ্নিত করলাম। ধরো, এই প্রথম বস্তুটাকে যদি আমরা
m1 দেই এবং দ্বিতীয় বস্তুটাকে যদি m2 দিই এবং এদের এখন কথা হচ্ছে এই দূরত্বটা কিন্তু আমরা এইখান থেকে মাপতে পারবো না, যেহেতু আমরা বলছি কেন্দ্র থেকে, তো আমাদের এই কেন্দ্র থেকে নিতে হবে। ধরো এইখান থেকে এই যে এইটা হচ্ছে আমাদের দূরত্ব, ডিস্টেন্স, ঠিক আছে। আর এদের মধ্যে যে বলটা ক্রিয়া করে সেটা হচ্ছে এফ বল। এখন দেখো এইগুলো আমরা কিভাবে পাই, আমরা যে প্রতীক লিখতেছি দূরত্ব ডি, বল এফ, ভর এম, এটা কিভাবে পাই দেখো, এটা পাই এইভাবে। ধরো আমরা দূরত্বের ইংরেজিটা কি জানি, ধরো দূরত্বের ইংরেজিটা আমরা জানি ডিস্টেন্স, তাই না। এই ডিস্টেন্সের ডি, এই ডিটা হচ্ছে প্রতীক, চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবং এর এককটা হচ্ছে মিটার, দূরত্বের একক মিটার। এবার দেখো বলের ইংরেজিটা হচ্ছে ফোর্স, একে এফ দ্বারা প্রকাশ করা হয় এবং বলের যে এককটা সেই এককটা হচ্ছে নিউটন। ওকে, আচ্ছা এইবার আমরা জানবো বস্তুর ভরের ইংরেজি নামটা হচ্ছে ম্যাস। এই ক্ষেত্রে কথা আছে এই এম দ্বারা, এখানে এম দ্বারা প্রকাশ করি নাই, এখানে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করছি, কারণ এই বড় হাতের এম দ্বারা শুধুমাত্র পৃথিবীকে বোঝায়, ঠিক আছে। এই বড় হাতের এম দ্বারা পৃথিবীর ভরকে বোঝানো হয় এবং ছোট হাতের এম দ্বারা যে কোনো বস্তুর মধ্যে যে ভরটা সেটাকে বোঝানো হয়। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে আমাদের ভর কিন্তু এবার হচ্ছে ওজন, তাই না। আর একটা আমরা দেখি ওজনের ইংরেজি হচ্ছে ওয়েট, এটাকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয় এবং এর এককটা হচ্ছে কেজি। ওয়েটকে, ওজনকে আমরা কেজিতে প্রকাশ করি, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমাদের এখানে চিহ্নিত করা হয়েছে। এখন আমরা যখন মহাকর্ষের সূত্রটা নিয়ে কথা বলতেছি তখন আমাদের দুইটা জিনিস খুব মাথায় রাখতে হবে, দুইটা জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে এই মহাকর্ষের সূত্রটা দুটো জিনিসের উপর নির্ভর করে, দুইটা জিনিস। একটা হচ্ছে বস্তুর ভর এবং এদের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। তাহলে আমাদের এই সূত্রটা যখন আমরা সংজ্ঞায়িত করতে যাব তখন আমাদের দুটো বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে বস্তুর ভর এবং এদের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। এখন আমরা সংজ্ঞাটা এইভাবে দিতে পারি যে আমরা তো জানি মহাবিশ্বের প্রতিটি বস্তু নিজের দিকে আকর্ষণ করে, তাই না, একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ যদি বস্তুদ্বয়ের এই আকর্ষণ বল যদি বস্তুর ভরের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয় এবং এই বল বস্তুদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। আমি আরেকবার বলি সূত্রটা। মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বলদ্বয় বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তো আমরা যদি এটাকে গাণিতিকভাবে লিখি তখন দেখো কিভাবে আসে। আমরা যদি গাণিতিকভাবে দেই তাহলে আমরা প্রথমে কি বলছি, বস্তুদ্বয়ের এই বল বস্তুর ভরের সমানুপাতিক, তাই না। এই যে এই চিহ্নটাকে বলা হয় প্রপোর্শনেট। হ্যাঁ, এই চিহ্নটাকে বলা হয় প্রপোর্শনেট, এটা তো সমানুপাতিক। আর একটা বলছি বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তাদের বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে এটা রকম, তার মানে সেটা আছে বল প্রপোর্শনেট 1/d², ঠিক আছে। এইটা হবে সমানুপাতিক, এটা হবে সমানুপাতিক, এটা সমানুপাতিক, আর এটা হবে ব্যস্তানুপাতিক। আচ্ছা, ওকে, এখন আমরা দুইটা সূত্র পাইছি, একটা হচ্ছে A প্রপোর্শনেট m1 m2 আর m প্রপোর্শনেট 1/d²। এখন এই দুইটা সূত্রকে যদি আমরা একসাথে লিখি দেখো কিভাবে আসে। যদি আমরা একসাথে লিখি তাহলে F = m1 m2/d², তাই না, এইভাবে আসে। এখন কথা হচ্ছে আমরা
এখন এখান থেকে এই প্রপোর্শনের বা সমানুপাতিক চিহ্নটাকে উঠাই দিব। যখন এরকম কোনো চিহ্ন উঠাই দিতে হয় তখন আমাদের একটা সমীকরণ আনা লাগে, আর এই সমীকরণটা এখানে ধ্রুবক হিসেবে কাজ করবে। তো এই ক্ষেত্রে আমরা ধ্রুবক জি নিব, ঠিক আছে, জি নিব। তাহলে m1 m2 বাই ডি স্কয়ার। এখন এই জিটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। আমি আরেকবার বলি, এই জিটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে, এই মহাকর্ষীয় ধ্রুবক, এই এখন আমরা জানবো এই মহাকর্ষীয় ধ্রুবক জির কিন্তু একটা মান আছে। ঠিক আছে, জির একটা নির্দিষ্ট মান আছে, বিজ্ঞানীরা একটা নির্দিষ্ট মান নির্ধারণ করছে। সে এই জি এর মানটা হচ্ছে জি ইকুয়াল টু 6.673 গুণ 10⁻⁻11 নিউটন এম স্কয়ার কে জি মাইনাস 2। এটা হচ্ছে তোমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে 6.673 গুণ 10⁻11 এম স্কয়ার কেজি মাইনাস 2। এখন তোমাদের মধ্যে হয়তো এই এককটা নিয়ে একটু কনফিউশন থাকতে পারে যে এককটা কিভাবে মনে রাখবো বা এটা কিভাবে আসলো, তাই না? তো সেই ক্ষেত্রে আমি তোমাদের একটু বলি। ধরো এই যে এইখানে যে আমরা সূত্রটা পাইছি সেটা আমরা লিখবো। ধরো F ইকুয়াল টু জি m1 m2 বাই ডি স্কয়ার। এখন এইখান থেকে আমরা এটা জি তো m1 m2 এর সাথে গুণ হবে, এবং তখন কি হবে দেখো, আমরা যদি m1 m2 বাই f ডি স্কয়ার, তাই না, এটার সাথে তো এটা গুণ, এটা যখন উপরে উঠে গেল তখন আমরা বর্গাকারে মানে বজ্র গুণন করলাম। ঠিক আছে, তখন দেখো এখান থেকে যদি আমরা জিটা বের করি তাহলে f ডি স্কয়ার বাই m1 m2। দেখো এখন বলের একক কি? নিউটন, আমি আগে দেখাইছি। ডি দূরত্বের একক হচ্ছে মিটার, যেহেতু স্কয়ার দিলাম স্কয়ার। বস্তুর ভর এম, তাই না, এমটাকে আমি কি বলছিলাম, বস্তুর ভরটাকে কিভাবে প্রকাশ করা হয়? বস্তুর ভরটাকে কেজিতে প্রকাশ করা হয়, কেজি। যেহেতু দুটো আছে m1 m2, তাহলে সেটা স্কয়ার হয়ে যাবে। আর যখন আমরা তো জানি গণিতের ক্ষেত্রে যে যখন কোনো অনুপাত ভগ্নাংশের ক্ষেত্রে কোনো মান যখন নিচে থাকে সেটা যখন উপরে যায় তখন সেটা মাইনাস হয়ে যায়। মানে সহজ কথা হচ্ছে ভাগের মাইনাস হবে আর গুণের ক্ষেত্রে প্লাস হবে। তো যেহেতু এটা ভাগ আছে তো তখন আমাদের কি হবে, m স্কয়ার কেজি পার মাইনাস 2। এই হচ্ছে দেখো, এই হচ্ছে এই মানটা, মানে এককটা কিভাবে আর কি এককটা আসে। আচ্ছা, তাহলে আমাদের অভিকর্ষ সূত্রটা কি, মহাকর্ষ সূত্রটা কি আমরা জানতে পারলাম। এইবার আমরা জানবো অভিকর্ষ ত্বরণটা কি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা ক্লাস 7-এ হয়তো পড়ছো সংজ্ঞা টুকিটাকি একটু যে ত্বরণ কাকে বলে। এই বিষয়টা আমাদের আগে জানতে হবে যে ত্বরণটা কাকে বলে। ঠিক আছে, এখন আমরা জানবো অভিকর্ষ ত্বরণটা কি। আচ্ছা, ত্বরণ কাকে বলে? ত্বরণ হচ্ছে প্রতি সেকেন্ডে বস্তুর যে বেগ বৃদ্ধি পায়, প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ঠিক আছে, প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তো ত্বরণের এককটা আমরা জানি, সেটা হচ্ছে ত্বরণ সমান সমান বেগ বাই সময়, তাই না? আচ্ছা, এই বেগটা কি? সরণ বাই সময়, আর নিচে থাকতেছে সময়। আচ্ছা, এবার দেখো সরণটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? সরণটাকে বলতে পারো? একটু আন্দাজ করো তো, সরণটাকে কি দ্বারা প্রকাশ করা হতে পারে? সরণটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এম দ্বারা প্রকাশ করা হয়। আর সময় টাইমে সেকেন্ড হিসাব করা হয়, তো সেকেন্ড এস দ্বারা প্রকাশ করা হয়। আর যেহেতু এই দুইটা আছে, দুইটা কিন্তু একটা মানে নিচে থাকার কারণে এটা -2 হয়ে যাবে, অর্থাৎ ত্বরণের এককটা হচ্ছে ms-2। এখন আমরা অভিকর্ষ ত্বরণের সংজ্ঞাটা জানবো। অভিকর্ষ বলের প্রভাবে, যেহেতু অভিকর্ষটা কি আমি বলেছি তোমাদের, অভিকর্ষটা কি জিনিস। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ
পরন্তু কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। আর একবার বলি, সেটা হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্তু কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। অভিকর্ষ ত্বরণ, ধরো এইখান থেকে এখানে একটা বস্তু আমার আছে, ঠিক আছে, এখানে এই বস্তুটা আমার নিচে পড়বে। এখন এই বস্তুটা ধরো এইখানে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 3 সেকেন্ড লাগতেছে আমার এই বস্তুটা মুক্তভাবে ভূপৃষ্ঠে পড়তে। ধরো এটা ভূপৃষ্ঠ। এখন এই প্রথম সেকেন্ডে হবে 9.8 গুণ 1, 9.8 গুণ 2, 9.8 গুণ 3। তার মানে প্রতি সেকেন্ডে 9.8 মাত্রা বৃদ্ধি পায়। আর এইখানে যে অভিকর্ষ ত্বরণ, একে জি দ্বারা প্রকাশ করা হয় এবং জির মানটা হচ্ছে 8.9 ms-2। এটা হচ্ছে তোমার জি এর মান বা অভিকর্ষ ত্বরণের মানটা হচ্ছে এটা। আচ্ছা, এইবার আমরা জানবো যে অভিকর্ষ ত্বরণের যে পরিবর্তন, এই পরিবর্তনটা কিভাবে হয়। আমরা জানি পৃথিবী কেমন, পৃথিবী গোলাকার, তাই না? এখন পৃথিবীতে দুইটা মেরু থাকে। ধরো পৃথিবী হচ্ছে এইটা হচ্ছে পৃথিবী। পৃথিবীতে দুইটা মেরু থাকে, একটা হচ্ছে মেরু অঞ্চল আর একটা হচ্ছে বিষুব অঞ্চল। ধরো এটা যদি মেরু অঞ্চল হয়, এটা হবে মেরু অঞ্চল, আর এবং ভিতরের এটা হবে হচ্ছে বিষুব অঞ্চল, ঠিক আছে? এই হচ্ছে কেন্দ্র। এখন এইটা হচ্ছে তোমার মেরু অঞ্চল আর এইটা হচ্ছে বিষুব অঞ্চল। এখন এইখানের যে দূরত্বটা আর এইখানের যে দূরত্বটা, এইটার থেকে এটার দূরত্ব বেশি, তাই না? যখনই বস্তুর দূরত্ব বেড়ে যায়, এটা যদি দূরত্ব বেড়ে যায় তখন এর অভিকর্ষ মান কমে যাবে, আর যখন দূরত্ব কম থাকবে তখন অভিকর্ষ মানটা বৃদ্ধি পাবে। অর্থাৎ এই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মানটা হবে 9.83, আর দূরত্ব কমে যাওয়ার কারণে এখানে মানে মানটা হবে 9.78। এই যে, তার মানে এখানে মনে রাখতে হবে যে অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে দূরত্ব বৃদ্ধি পেলে অভিকর্ষ মান কমে যায় এবং দূরত্ব কম হলে অভিকর্ষ মানটা বেড়ে যায়। আচ্ছা, এবার আমরা আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ভর আর ওজন, তাই না? ভর আর ওজন। তো তোমরা ভর সম্পর্কে আমার মনে হয় তোমরা কম বেশি ক্লাস 7-এ একটু জানো, তারপর আমি আবার একটু বলি। ভর হচ্ছে কোনো বস্তুতে মোট যে পদার্থের পরিমাণ, সেটা হচ্ছে ভর। অর্থাৎ এইখানে যে একটা বস্তু থাকবে, এর মধ্যে যে পদার্থ থাকবে তার নিট ওজনটা হচ্ছে আমার ভর। আর ওজন কি? ওজন হচ্ছে কোনো বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রে, কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রে যে বলে আকর্ষণ করে, সেটা হচ্ছে তার ওজন। এখন আমরা জানি ভর সমান সমান কি, ওজন সমান সমান কি, ভর গুণ অভিকর্ষ ত্বরণ, তাই না? এই যে ওজন সমান সমান ভর গুণ অভিকর্ষ ত্বরণ। তাই না? আচ্ছা, ভর আমরা আগে দেখেছিলাম যে ভরকে W দ্বারা প্রকাশ করা হয়, W এর দ্বারা প্রকাশ করা হয়, আর ভরকে A এবং অভিকর্ষ ত্বরণকে G দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি আসে? W = mg। এখন এখানে g এর মানটা কিন্তু সবসময় নির্দিষ্ট থাকবে 9.8 ms-2। তো এই ক্ষেত্রে যদি তোমাদের একটা অঙ্ক দেওয়া হয় যে ভর দেওয়া আছে, এখন বস্তুর ওজনটা বের করো, কোনো বস্তুর ভর দেওয়া আছে, বস্তুর ওজনটা বের করো। তো সেই ক্ষেত্রে একটা যদি অঙ্ক এরকম হয় যে ধরো m আছে হচ্ছে 500 গ্রাম, তাহলে এই গ্রামটাকে সবসময় আমাদের কিলোগ্রামে নিতে হবে। দেখো 500/1000 কেজি, তখন কত আসে? 0.5 কেজি, তাই না? আর জির মান তো আমরা জানি 9.8 ms-2। তো সেই ক্ষেত্রে আমাদের W কিভাবে মাপতে হবে? W = এখানে m এর মান কত আছে? 0.5 গুণ 9.8। এটা করলে যেটা আসবে সেটাই হচ্ছে বস্তুর ওজন। এইভাবে আমরা অঙ্ক করতে পারবো, কি পারবো না? আশা করি তোমরা সবাই পারবা। এইভাবে তোমরা যদি অধ্যায়টা আরেকটু ভালো করে পড়ো। আরেকটা বিষয় আছে যে পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর ওজন পরিবর্তন হয় কেন, একটু মানে
রিটেন আছে, ওই রিটেনটা তোমরা একটু দেখবা, জাস্ট রিডিং পড়বা, তাহলে তোমরা বুঝতে পারবা। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমাদের এই ক্লাস থেকে তোমাদের খুব উপকৃত হবে, তোমরা একটু মনোযোগ সহকারে পড়াশোনা করো। তো আমি তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করতেছি। সবাই ভালো থাকবা, ধন্যবাদ।